ইনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 সালে জন্ম, 1891 সালে মারা গেছেন। তো তার সম্পর্কে এতটুকু পড়লে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় 95% পর্যন্ত কমন পাওয়া যাবে। বিদ্যাসাগরের উপাধি বা বিদ্যাসাগর উপাধি সংস্কৃত কলেজ থেকে পান 1839 সালে। বিধবা বিবাহ 1856 সালে ডালহৌসির মাধ্যমে রহিত হয় আইন করে। তাহলে বিধবা বিবাহ 1856 সালে ডালহৌসির মাধ্যমে রহিত হয়, ডাল দিয়ে বিয়ে হয়। বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর। কেন গদ্যের জনক বলা হচ্ছে? কেননা বিরাম চিহ্নের সার্থক ব্যবহার তিনি করেন প্রথমে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। তবে প্রথম গদ্য গ্রন্থ বলা হয় মৌলিক প্রভাবতী সংভাষণ। তাহলে বাংলা ভাষার প্রথম মৌলিক গদ্য গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ লেখেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রন্থ ব্যাকরণ কৌমুদী বিদ্যাসাগর। 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড। 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড এবং 1866 সালে সেখান থেকে সংস্কৃত কলেজে যোগদান করেন, যদিও ফোর্ট উইলিয়াম কলেজটা 1854 সালে বন্ধ হয়ে যায়। আচ্ছা, বিভিন্ন জিনিসপত্র লেখেন, যেমন ভ্রান্তি বিলাস লেখেন, কমিটি অফ ইরর্স শেক্সপিয়ারের অবলম্বনে। বোধোদয় চেম্বার্স রচিত রুডিমেন্টস অফ নলেজ। কথামালা ঈশপের ফেবলস। অতি অল্প হইল লেখেন কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে। অতি অল্প হইল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। সীতার বনবাস রামায়ণ অবলম্বনে লেখেন। বেথুন কলেজ নারী শিক্ষা মন্দির এবং এটি তার অবদানে প্রতিষ্ঠিত হয়। বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। শিশুতোষ গ্রন্থ আখ্যান মঞ্জুরির বর্ণ পরিচয়ের বোধোদয় হয়নি, কথামালা সাজাবে কিভাবে? আখ্যান মঞ্জুরির বর্ণ পরিচয়ের বোধোদয় হয়নি, কথামালা সাজাবে কিভাবে? তাহলে শিশুতোষ গ্রন্থ হচ্ছে আখ্যান মঞ্জুরি, বর্ণ পরিচয়, 3 বোধোদয়, 4 কথামালা। অনুবাদ গ্রন্থ শকুন্তলা সীতার বনবাসকে ভ্রান্তিবিলাস ও বেতাল পঞ্চবিংশতি মনে করেছেন। শকুন্তলা সীতার বনবাসকে ভ্রান্তিবিলাস ও বেতাল পঞ্চবিংশতি মনে করেছেন। অনুবাদ গ্রন্থ শকুন্তলা সীতার বনবাসকে ভ্রান্তিবিলাস ও বেতাল পঞ্চবিংশতি মনে করেছেন। আচ্ছা, মৌলিক গ্রন্থ প্রথমে 2টার নাম আমরা মুখস্থ রাখবো, যে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই বিষয়ে আলোচনা এবং বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এই বিষয়ে আলোচনা। এছাড়াও অতি অল্প হইল প্রভাবতী সম্ভাষণের রত্ন পরীক্ষায় ব্রজবিলাস ও বিদ্যাসাগরের চরিত্র দিয়ে মনে রাখবো চরিত্র। অতি অল্প হইল প্রভাবতী সম্ভাষণের রত্ন পরীক্ষায় ব্রজবিলাস ও বিদ্যাসাগর চরিত্র। মৌলিক গ্রন্থ অতি অল্প হইল প্রভাবতী সম্ভাষণের রত্ন পরীক্ষায় ব্রজবিলাস ও বিদ্যাসাগর চরিত্র। 19 সালে জন্মগ্রহণ করেন এবং 1994 সালে মারা যান বঙ্কিমচন্দ্র। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্ত। উপাধি সাহিত্য সম্রাট, বাংলা উপন্যাসের জনক, উপন্যাস সাহিত্যের স্থপতি এবং ঋষি। সাহিত্য সম্রাট, বাংলা উপন্যাসের জনক, উপন্যাস সাহিত্যের স্থপতি এবং ঋষি। আচ্ছা, প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ, এটা ইংরেজিতে লেখা, এবং দুর্গেশ নন্দিনী বাংলা 1865। আচ্ছা, দুর্গেশ নন্দিনী অর্থ দুর্গ প্রধানের কন্যা, আর বঙ্কিমচন্দ্র লিখতেন সংবাদ প্রভাকর পত্রিকায়, সংবাদ প্রভাকর। আচ্ছা, ত্রয়ী উপন্যাস মনে রাখবো আনন্দে আছে সীতা দেবী, আনন্দমঠ সীতারাম দেবী চৌধুরানী। কাব্যগ্রন্থের মধ্যে আমরা বলবো ললিতা এবং মানস। সামাজিক উপন্যাস বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল, এরা হচ্ছে সামাজিক উপন্যাস। রোমান্টিক উপন্যাস
এবং বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা বাংলা সাহিত্যে প্রথম কমলাকান্তের দপ্তর লেখেন কনফেশন অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার ডি কুইন্সির কনফেশন অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার থেকে লেখেন কমলাকান্তের দপ্তর। কপালকুণ্ডলার সংবাদ একটা হচ্ছে সংলাপ, পথিক তুমি পথ হারাইয়াছ, তুমি অধ্যম তাই বলি আমি উত্তম হইব না কেন। সাম্য গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করেন, তাহলে বঙ্কিমচন্দ্রের বাজার থেকে প্রত্যাহার করা গ্রন্থ সাম্য। আচ্ছা, সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন, বতে বঙ্কিম, বতে বঙ্গদর্শন। দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়া হিসেবে রচিত হয় রায় নন্দিনী, এটা রচনা করেন ইসমাইল হোসেন সিরাজি। তাহলে দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়া রায় নন্দিনী, ইসমাইল হোসেন সিরাজি। আচ্ছা, উপন্যাস আমরা মনে রাখবো হচ্ছে রাজমোহনস ওয়াইফ দুর্গেশ নন্দিনী আনন্দে বলে, কৃষ্ণ আইল দেবীর কুণ্ডে মৃণা রাজা ইন্দিরা, সীতার বিষে রাধা চন্দ্র রজনীকা। কৃষ্ণ আইল দেবীর কুণ্ডে মৃণা রাজা ইন্দিরা, সীতার বিষে রাধা চন্দ্র রজনীকা। কৃষ্ণ আইল দেবী কুণ্ডে মৃণা রাজা ইন্দিরা, সীতার বিষে রাধা চন্দ্র রজনীকা। তাহলে উপন্যাস রাজমোহনস ওয়াইফ নাম্বার 1, নাম্বার 2 দুর্গেশ নন্দিনী, আনন্দ থেকে আনন্দমঠ। কৃষ্ণকান্তের উইল। দেবী চৌধুরানী। কুণ্ডে কপাল কুণ্ডলা। মৃণালিনী। রাজা রাজসিংহ। ইন্দিরা। সীতার বনবাস। বিষে বিষবৃক্ষ। রাধারানী। চন্দ্রশেখর। রজনী। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের উপন্যাসের চরিত্রের মধ্যে আমরা বলবো দুর্গেশ নন্দিনীর মধ্যে বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা। মৃণালিনী হেমচন্দ্র, মৃণালিনী পশুপতি, মনোরমা। মৃণালিনীর মধ্যে আমরা বলবো হেমচন্দ্র, মৃণালিনী পশুপতি, মনোরমা। কপালকুণ্ডলার মধ্যে আমরা বলবো কপালকুণ্ডলা, নবকুমার, মতিবেবী। রাজসিংহ আমরা বলবো জেবুন্নেসা। এবং আনন্দমঠের মধ্যে চরিত্র সেটা ৭৬ মনন্দরের উপর লেখা, ভবানন্দ, কল্যাণী, মহেন্দ্র সিংহ ব্রহ্মচারী। আনন্দমঠ, ভবানন্দ, কল্যাণী, মহেন্দ্র সিংহ ব্রহ্মচারী। আচ্ছা, এই ভদ্রলোক কায়কোবাদ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন 1857 সালে। তিনি কাজেম আল কোরাইশি নামেও পরিচিত। কায়কোবাদের কবিতায় প্রভাব ছিল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের। প্রথম মুসলিম মহাকাব্য রচয়িতা কায়কোবাদ। প্রথম মুসলিম মহাকাব্য মহাশ্মশান রচয়িতা কায়কোবাদ। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ। তাহলে কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থের সময় সে খুব দুঃখ করছিল, তাই সেটার নাম হয়ে গেছে বিরহ বিলাপ। আর মহাশ্মশান লেখা হয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধ, যেটা হয়েছিল 1761 সালে, তার উপর ভিত্তি করে লেখা। প্রথম মুসলিম সনেটের রচয়িতা কিন্তু এই কায়কোবাদ, নট মাইকেল মধুসূদন দত্ত। অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল হচ্ছে সুরপ্রেম। কায়কোবাদের অশ্রুমালা নামের একটা কাব্যগ্রন্থ আছে, সেটার মূল হচ্ছে কি আমাদের সুরপ্রেম। আজান কবিতা হচ্ছে কাব্য সমগ্রের অন্তর্গত এবং তার বেশ কয়েকটি উপাধি রয়েছে, সেগুলো হচ্ছে কাব্যভূষণ, বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন। কায়কোবাদের উপাধি কাব্যভূষণ, বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন। আচ্ছা, কায়কোবাদের কাব্যগ্রন্থ অমিয় সাথে কুসুম আর দহরম মহরম নেই, বিরহ চলছে তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা। কায়কোবাদের কাব্যগ্রন্থ মনে রাখার সূত্র: অমিয় সাথে কুসুমের আর দহরম মহরম নেই, বিরহ চলছে তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা। অমিয় সাথে কুসুমের আর দহরম মহরম নেই, বিরহ চলছে তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা। তাহলে অমিয় ধারা, কুসুম থেকে কুসুম কানন, মহরম থেকে মহরম শরীফ, বিরহ থেকে বিরহ বিলাপ, মহাশ্মশান, তবে সেটা মহাকাব্য, এবং শিব মন্দির। কবিতার মধ্যে আমরা মনে রাখবো আজান এবং বাংলা আমার স্বরবৃত্ত ছন্দে লেখা। আচ্ছা, ইনি হচ্ছেন জীবনানন্দ দাশ।
দেশের বাড়ি বরিশালে, জন্মগ্রহণ করেন 1899 সালে। 1954 সালে ট্রাম দুর্ঘটনায় মারা যান। আচ্ছা, জীবনানন্দ দাশের মাতা কবি কুসুম কুমারী দাস। মা তাহলে কবি কুসুম কুমারী দাস। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতাকে বলতেন চিত্র রূপময় কবিতা। চিত্র রূপময় কবিতা রবীন্দ্রনাথ বলতেন। দেন ক্লিন্টন বি সিলি, জীবনানন্দ গবেষক। ক্লিন্টন বি সিলি ছিলেন জীবনানন্দ গবেষক। আচ্ছা, দেন রূপসী বাংলা, নির্জনতা, তিমির হনন এবং ধূসরতার কবি জীবনানন্দ দাশ। রূপসী বাংলা, নির্জনতা, তিমির হনন এবং ধূসরতার কবি জীবনানন্দ দাশ। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালক। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের ঝরা পালক। আচ্ছা, এখন আমরা জানব বনলতা সেন রচনা করেন টু হেলেন নামের একটা কবিতা ছিল, যেটা হচ্ছে অ্যালেন পো রচিত, সেটার অবলম্বনে। তাহলে বনলতা সেন 1942। কল্যাণী উপন্যাস সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে। কল্যাণী উপন্যাসটা জীবনানন্দ দাশের সম্প্রতি খুঁজে পাওয়া যায়। আচ্ছা, কাব্যগ্রন্থ হচ্ছে মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায়, 7টি তারার তিমিরে, রূপসী বাংলার মেয়ে, বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পাণ্ডুলিপির ভেতর রাখল। মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায়, 7টি তারার তিমিরে, রূপসী বাংলার মেয়ে, বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পাণ্ডুলিপির ভেতর রাখলো। আচ্ছা, তাহলে হচ্ছে মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায়, 7টি তারার তিমিরে, রূপসী বাংলার মেয়ে, বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পাণ্ডুলিপির ভেতরে রাখলো। দেন উপন্যাস সতীর্থকে মাল্যদান করলাম। সতীর্থকে মাল্যদান করলাম এবং দেন প্রবন্ধ কবিতার কথা। কবিতার কথা প্রবন্ধ। আচ্ছা, দাঁড়িয়ালা ইনি হচ্ছেন মীর মোশাররফ হোসেন। বাড়ি ছিল কুষ্টিয়ায়। 1847 সালে জন্মগ্রহণ করেন, 1911 সালে মারা যান। তাহলে মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম ছিল গাজী মিয়া। ছদ্মনাম মীর মোশাররফ হোসেন, গাজী মিয়া। প্রথম বাঙালি মুসলিম নাট্যকার মীর মোশাররফ হোসেন। প্রথম বাঙালি মুসলিম নাট্যকার হচ্ছেন মীর মোশাররফ হোসেন এবং মুসলমান রচিত প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী। বসন্ত কুমারী মুসলমান রচিত প্রথম নাটক। মনে রাখবো যে বসন্তের মাধ্যমেই মুসলমানদের হাতে বাংলা নাটক আসে। রত্নাবতী বাংলা মুসলমান রচিত প্রথম উপন্যাস। রত্নাবতী বাঙালি মুসলিম রচিত প্রথম উপন্যাস, লেখেন মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু এটা গদ্য মহাকাব্য ধর্মী উপন্যাস। বিষাদ সিন্ধু গদ্য মহাকাব্য ধর্মী উপন্যাস, লেখেন মীর মোশাররফ হোসেন। ব্যঙ্গ রসাত্মক উপন্যাস গাজী মিয়ার বস্তানি। তাহলে গাজী মিয়ার বস্তানি, বস্তা একটা খুব নেগলেক্টেড ওয়ার্ড, তার মানে গাজী মিয়ার বস্তানি ব্যঙ্গ রসাত্মক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা আত্মজীবনীমূলক উপাখ্যান। উদাসীন পথিকের মনের কথা আত্মজীবনীমূলক উপাখ্যান। মীর মোশাররফের সাহিত্যগুরুর নাম ছিল কাঙাল হরিনাথ। মুসলিম চরিত্র অবলম্বনে প্রথম নাটক জমিদার দর্পণ। মুসলিম চরিত্র অবলম্বনে মীর মোশাররফের প্রথম নাটক জমিদার দর্পণ। মীর মোশাররফের একটা কাব্যগ্রন্থ হচ্ছে মুসলিম রত্ন। মুসলিম রত্ন এবং আজিজন নেহার পত্রিকার সম্পাদক ছিলেন মীর মোশাররফ হোসেন। আজিজন নেহার, মীর মোশাররফ হোসেন। আচ্ছা, আমরা তো নাটক মনে রাখবো এভাবে: বেটা বসন্ত জমিদার। মীর মোশাররফের নাটক বেটা বসন্ত জমিদার। বে থেকে বেহুলা গীতাভিনয়, টা টালা অভিনয়, বসন্ত কুমারী জমিদার দর্পণ। বে থেকে বেহুলা গীতাভিনয়, টা টালা অভিনয়, বসন্ত কুমারী জমিদার দর্পণ। প্রহসন ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একই করল, এর উপায় কি? ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একই করল, এর উপায় কি? ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একই করল, এর উপায় কি? মীর মোশাররফ হোসেনের প্রহসন ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একই করল, এর উপায় কি? আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে উপন্যাসে। রত্নাবতী বিষাদ সিন্ধুর পানে তাকিয়ে থাকা, উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানিতে রাখল। রত্নাবতী বিষাদ সিন্ধুর পানে তাকিয়ে থাকা, উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে
বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানিতে রাখল। তাহলে উপন্যাস আমরা বলবো রত্নাবতী, নাম্বার 1, নাম্বার 2 বিষাদ সিন্ধু, নাম্বার 3 উদাসীন পথিকের মনের কথা, নাম্বার 4 বাঁধা খাতা এবং 5 গাজী মিয়ার বস্তানি। নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানবো। আমরা প্রথমে জানি যে রণসঙ্গীত। রণসঙ্গীত হচ্ছে চল 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 কবিতার প্রথম 21 লাইন। এই কবিতাটি সন্ধ্যা কাব্য গ্রন্থের অন্তর্গত। তাহলে সন্ধ্যার সময় আমরা প্যারেড করি চল 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 বলে, এবং 1928 খ্রিস্টাব্দে শিক্ষা পত্রিকায় নতুনের গান নামে প্রথম প্রকাশিত হয়। যেহেতু প্যারেডটা আমরা নতুন করতেছি, তাহলে নতুনের গান নামে শিক্ষা পত্রিকায় 1928 সালে রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয়। আচ্ছা, সম্পাদিত পত্রিকা আমরা মনে রাখবো হচ্ছে ধনলাল। ধতে হচ্ছে ধূমকেতু, নতে হচ্ছে নবযুগ, লাতে হচ্ছে লাঙল। তাহলে নজরুলের পত্রিকার নাম হচ্ছে ধনলাল। আচ্ছা, এরপর চলে আসবো হচ্ছে আমাদের কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের ক্ষেত্রে মোটামুটি 22টা আছে। তো প্রথমে আমরা একটু মনে রাখবো ছায়ানট ও দোলন চাপা, প্রলয় সন্ধ্যায় ঝড়ের বেগে, সিন্ধুর চক্রবাকে, পূবের হাওয়ায় নতুন চাঁদ দেখতে পেল, সর্বহারা ফণী ও নির্ঝর, অগ্নিবীণা ও বিষের বাঁশিতে, সাম্যবাদী ও জিঞ্জিরের ভাঙার গান শোনান। ছায়ানট ও দোলন চাপা, প্রলয় সন্ধ্যায় ঝড়ের বেগে, সিন্ধুর চক্রবাকে, পূবের হাওয়ায় নতুন চাঁদ দেখতে পেল। ছায়ানট ও দোলন চাপা, প্রলয় সন্ধ্যায় ঝড়ের বেগে, সিন্ধুর চক্রবাকে, পূবের হাওয়ায় নতুন চাঁদ দেখতে পেল। সর্বহারা ফণী ও নির্ঝর, অগ্নিবীণা ও বিষের বাঁশিতে, সাম্যবাদী ও জিঞ্জিরের ভাঙার গান শোনান। সাম্যবাদী ফণী ও নির্ঝর, অগ্নিবীণা ও বিষের বাঁশিতে, সাম্যবাদী ও জিঞ্জিরের ভাঙার গান শোনান। আচ্ছা, এছাড়াও আছে হচ্ছে শেষ সওগাত। শেষ সওগাত জীবনী কাব্যের মধ্যে আমরা বলবো মরুভাস্কর, চিত্তনামা। জীবনী কাব্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হচ্ছে মরুভাস্কর এবং থাকবে হচ্ছে চিত্তনামা। আর শিশুতোষ কাব্য হচ্ছে সাত ভাই চম্পা এবং ঝিঙে ফুল। তাহলে শিশুতোষ কাব্য, সাত ভাই চম্পা এবং ঝিঙে ফুল, এই মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের 22টা নজরুলের কাব্যগ্রন্থ। দেন আমরা চলে আসবো হচ্ছে গিয়ে নজরুলের নিষিদ্ধ কাব্য। আচ্ছা, নিষিদ্ধ কাব্যের মধ্যে আমরা বা নিষিদ্ধ গ্রন্থ, সেটা আমরা একবারই মনে রাখবো যে নিশির বিয়ে ভাঙলো কারণ পাত্র চাইলো যৌতুক। নিশির বিয়ে ভাঙলো কারণ পাত্র চাইলো যৌতুক। নিশির মানে নিষিদ্ধ গ্রন্থ, বিয়ে বিষের বাঁশি, ভাঙলো ভাঙার গান, পাত্র প্রলয় শিখা, চাইলো চন্দ্রবিন্দু, যৌতুক যুগবাণী। আচ্ছা, এই ক্ষেত্রে ডক্টর সুশীল কুমার নজরুলের চরিত মানস গ্রন্থে অগ্নিবীণাকে নিষিদ্ধ গ্রন্থের কথা বলেছেন। আচ্ছা, আর অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয় রক্তাম্বর ধরণীমা। যাই হোক, নিষিদ্ধ গানের গ্রন্থ হচ্ছে চন্দ্রবিন্দু। নিষিদ্ধ গানের গ্রন্থ চন্দ্রবিন্দু। নিষিদ্ধ প্রবন্ধ গুলা আচ্ছা, নিষিদ্ধ প্রবন্ধ হচ্ছে যুগবাণী। এখন অগ্নিবীণা কাব্য গ্রন্থের প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস, তোরা সব জলধ্বনি কর। দ্বিতীয়টা হচ্ছে বিদ্রোহী এবং তৃতীয়টা হচ্ছে রক্তাম্বর ধরণীমা, যেটার কারণে হচ্ছে অগ্নিবীণা নিষিদ্ধ হয়েছে। আচ্ছা, তার সাথে আমরা একটু মনে রাখবো হচ্ছে দারিদ্র কবিতাটি হচ্ছে আমাদের সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, আমার কৈফিয়ত কবিতাটি হচ্ছে গিয়ে সর্বহারা কাব্যের। আমার কৈফিয়ত সর্বহারা কাব্যের। আচ্ছা, কারাবরণ করছে মোটমাট 2বার, 1922 সালে আনন্দময়ীর আগমনের জন্য 1 বছর, আর 1930 খ্রিস্টাব্দে প্রলয় শিখা কাব্যগ্রন্থের জন্য 6 মাসের কারাদণ্ড। নজরুলের যাবতীয় প্রথম একটু চিন্তা করে মনে রাখি। আচ্ছা, প্রথম কবিতা যখন মুক্তি পায় তখন সে খুব খুশি ছিল, তাই নজরুলের প্রথম কবিতা হচ্ছে মুক্তি। প্রথম কবিতা মুক্তি। আচ্ছা, প্রথম কাব্যগ্রন্থ যখন সে লেখে তখন সুরে বাঁশির মধ্যে আগুন জ্বালায় ফেলে, মানে হচ্ছে অগ্নিবীণা 1922। তাহলে প্রথম কাব্যগ্রন্থ 1922। আর যখন উপন্যাস লিখে ফেলে ইউরেকা বলতে বলতে একেবারে বাঁধনই হারায় ফেলে, তাহলে বাঁধন হারা প্রথম উপন্যাস। বাঁধন হারা প্রথম উপন্যাস। আচ্ছা, এখন নজরুল একটু সিনিয়র হয়, প্রবন্ধ লিখবে, তখন সে নারীকে নিয়ে প্রবন্ধ লেখে। তুর্কি মহিলার ঘোমটা খোলা, আধুনিক তুরস্ককে নিয়ে লেখে। প্রথম গ্রন্থ এটা লিখছে যেটা, সেটা প্রবন্ধ গ্রন্থ যেটা লিখছে সেটা লিখেই মারা খাইছে, সেটা হচ্ছে যুগ বাণী। তার প্রবন্ধটা তখন এমনি প্রবন্ধ কম ছিল, সময়ের তুলনায় এতই ফাস্ট ছিল,
বা যুগের তুলনায় এতই ফাস্ট ছিল যে নিষিদ্ধ খেয়ে গেল। তাহলে প্রথম প্রবন্ধ যুগবাণী। আর নাটকের মধ্যে সে ব্যাপক গ্ল্যামার দিছিল, তার মানে ঝিলিমিলি করছিল। তাহলে প্রথম নাটক হচ্ছে ঝিলিমিলি। তাহলে প্রথম কবিতা মুক্তি, প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 উৎসর্গ করছে বাণীন্দ্র কুমার ঘোষকে। উপন্যাস বাঁধনহারা, প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা, প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, নাটক হচ্ছে ঝিলিমিলি। আচ্ছা, নাটকের ক্ষেত্রে আমরা একটা ছোট ছড়া মনে রাখবো যে পুতুলের বিয়েতে আলেয়া ঝিলিমিলি মধুমালা নিয়ে আসলো। পুতুলের বিয়েতে আলেয়া ঝিলিমিলি মধুমালা নিয়ে আসলো। তাহলে পুতুলের বিয়ে, আলেয়া, ঝিলিমিলি, মধুমালা। আচ্ছা, এছাড়াও নাটকের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো বনের বেতে আলেয়া ও মধুমালা ঝিলিমিলি শাড়ি পরে পুতুলের বিয়েতে গেল। তার সাথে আমরা একটু মনে রাখবো যে গীতিনাট্য হচ্ছে বনের বেদে এবং হচ্ছে আলেয়া। নামেই বোঝা যাচ্ছে যে আলেয়ার মধ্যেও গান আছে, বনের বেদের মধ্যেও গান আছে। একাঙ্ক নাটক বিষ্ণুপ্রিয়া বাসন্তিকা, বিষ্ণুপ্রিয়া বাসন্তিকা। আর রেকর্ড নাটক ছিল হচ্ছে ঈদ বা ঈদুল ফিতর, জন্মাষ্টমী, বিলাতি ঘোড়ার বাচ্চা, বাঙালির ঘরে হিন্দি গান। রেকর্ড নাটক মানেই হচ্ছে কোনো উৎসবকে কেন্দ্র করে, তাহলে ঈদ, জন্মাষ্টমী, বিলাতি ঘোড়ার বাচ্চা এবং বাঙালি ঘরে হিন্দি গান। আচ্ছা, অনুবাদ গ্রন্থে আমরা চলে আসবো রুবাইয়াতি ওমর খৈয়ম, রুবাইয়াতি হাফিজ, কাব্য আমপারা। যাবতীয় যত আরবি নাম আছে সবগুলো সেখানে আছে। আচ্ছা, গল্প গ্রন্থ আমরা মনে রাখবো হচ্ছে গল্প। নজরুলের গল্প মানে একজন ব্যারিস্টার, ব্যারিস্টার। তাহলে ব্যারিস্টার থেকে আমরা মনে রাখবো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা নজরুলের গল্প গ্রন্থ। আচ্ছা, গল্প আমরা একটু মনে রাখি। স্বামীহারা রাক্ষসী হেনা ও দুরন্ত মেহের নেগার, পদ্ম গোখরা নিয়ে রাজবন্দি জিনের বাদশা বাউন্ডেলে সালেকের কাছে গেল। স্বামীহারা রাক্ষসী হেনা ও দুরন্ত মেহের নেগার, পদ্ম গোখরা নিয়ে রাজবন্দি জিনের বাদশা বাউন্ডেলে সালেকের কাছে গেল। নজরুলের গল্প। স্বামীহারা রাক্ষসী হেনা ও দুরন্ত মেহের নেগার, পদ্ম গোখরা নিয়ে রাজবন্দি জিনের বাদশা বাউন্ডেলের সালেকের কাছে গেল। এখানে আমরা বলবো রাজবন্দি মানে হচ্ছে রাজবন্দির চিঠি, দুরন্ত মানে হচ্ছে দুরন্ত পথিক এবং বাউন্ডেলে মানে হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। আচ্ছা, তার সাথে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রবন্ধ গ্রন্থ যুগ বাণী, রুদ্র মঙ্গল, ধূমকেতু, দুর্দিনের যাত্রী এবং হচ্ছে রাজবন্দির জবানবন্দি। আচ্ছা, তাহলে প্রবন্ধ গ্রন্থ আমরা বলবো যুগবাণী, রুদ্রমঙ্গল, ধূমকেতু, দুর্দিনের যাত্রী এবং রাজবন্দির জবানবন্দি। আচ্ছা, গানের গ্রন্থ প্রায় ছিল হচ্ছে গানের গ্রন্থের ক্ষেত্রে আমরা জানবো গান ছিল প্রায় হচ্ছে 4000। আচ্ছা, এর মধ্যে আমরা একটু জানবো গানের গ্রন্থ। চোখের চাতক সুর সাকি জুলফিকার গুলবাগিচার বনে বসে গানের মালা বুলবুলকে গীতি শতদলে রাঙা জবার গান শোনান। চোখের চাতক সুর সাকি জুলফিকার গুলবাগিচার বনে বসে গানের মালা বুলবুলিকে গীতি শতদলে রাঙা জবার গান শোনান। চোখের চাতক সুর সাকি জুলফিকার বাগিচার বনে বসে গানের মালা বুলবুলিকে গীতি শতদলে রাঙা জবার গান শোনান। আচ্ছা, এছাড়া আমরা মনে রাখবো যে নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া, এছাড়া হচ্ছে হৈ হৈ কাজী এবং ম্যাগাজিন নামেও তিনি পরিচিত ছিলেন। ছদ্মনামের মধ্যে আরেকটা হচ্ছে ধূমকেতু। এবং উপন্যাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো কবুতরের ডাক। নজরুলের উপন্যাস মানেই হচ্ছে কবুতরের ডাক। বাকুম, বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুতা। বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুতা। এখন আমাদের জাতীয় কবি, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার কবিতা 10 লাইন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় 4 লাইন। কবিতাটি 25 লাইনের এবং কবিতাটি গীত বিতান কাব্য গ্রন্থের অন্তর্গত। গীত বিতান। তাহলে আমার সোনার বাংলা একটা গান এবং সেখানে অনেক গান ছিল, তাহলে গীত বিতান কাব্য গ্রন্থের অন্তর্গত। আচ্ছা, রবীন্দ্রনাথের নাটক আমরা বলবো হচ্ছে 29টি নয় 41টি। তো গীতিনাট্য প্রথমে আমরা জানবো। বাল্মীকি বসন্তে মায়ের খেলা দেখতে কাল মৃগয়া গেল। বাল্মীকি বসন্তে মায়ের খেলা দেখতে কাল মৃগয়া গেল। আচ্ছা, তাহলে গীতিনাট্য হচ্ছে বাল্মীকি বসন্তে মায়ের খেলা দেখতে কাল মৃগয়া গেল। আচ্ছা, কাব্যনাট্য এটার মধ্যে হচ্ছে নাটকটাই প্রধান।
প্রকৃতির প্রতিশোধের জন্য রাজা ও রানী রুদ্রচন্দ্রকে মালিনী নদীতে বিসর্জন দিল। প্রকৃতির প্রতিশোধের জন্য রাজা ও রানী রুদ্রচন্দ্রকে মালিনী নদীতে বিসর্জন দিল। আচ্ছা, এবার আমরা চলে আসবো নাট্য কাব্য, যেখানে কবিতাটাই হচ্ছে প্রধান। সতী লক্ষ্মী গান্ধারী কর্ণকুন্তীকে বিদায় অভিশাপে নরকবাসে পাঠান। সতী লক্ষ্মী গান্ধারী কর্ণকুন্তীকে বিদায় অভিশাপে নরকবাসে পাঠান। আচ্ছা, বিদায় অভিশাপে দুইটা চরিত্র আছে, একটা হচ্ছে আমাদের কচ নায়ক এবং দেবযানী। আচ্ছা, নৃত্যনাট্য হচ্ছে টাকা পরিশোধ করে নটিশ্যামা চিত্রাঙ্গদাকে দিয়ে চণ্ডলিকা গেল। নৃত্যনাট্য টাকা পরিশোধ করে নটিশ্যামা চিত্রাঙ্গদাকে নিয়ে চণ্ডালিকা গেল। টাকা পরিশোধ করে নটিশ্যামা চিত্রাঙ্গদাকে নিয়ে চণ্ডালিকা গেল। সামাজিক নাটক তিনটা আমরা মনে রাখবো: শোধবোধ, বাঁশরী, মুক্তির উপায়। শোধবোধ, বাঁশরী, মুক্তির উপায়। আচ্ছা, চলে আসবো হচ্ছে কি আমরা সাংকেতিক নাটকে। মুক্ত ফাল্গুনী রক্ত করবী পরিধান করে রাজার সঙ্গে তাসের দেশে ডাকঘরে গেল। কালের যাত্রায় অরূপ রতন অচল আয়তনে শারদা উৎসবে ঋণ শোধ করে প্রায়শ্চিত্ত করল। মুক্ত ফাল্গুনী রক্ত করবী পরিধান করে রাজার সঙ্গে তাসের দেশে ডাকঘরে গেল। কালের যাত্রায় অরূপ রতন অচল আয়তনে শারদা উৎসবে ঋণ শোধ করে প্রায়শ্চিত্ত করল। সাংকেতিক নাটক। মুক্ত ফাল্গুনী রক্ত করবী পরিধান করে রাজার সঙ্গে তাসের দেশে ডাকঘরে গেল। কালের যাত্রায় অরূপ রতন অচল আয়তনে শারদা উৎসবে ঋণ শোধ করে প্রায়শ্চিত্ত করল। আচ্ছা, প্রহসন। বৈকুণ্ঠ চিরকুমারকে হাস্য ব্যঙ্গের মাধ্যমে শেষ রক্ষা করল। প্রহসন মানে হাসি ঠাট্টা, তাহলে বৈকুণ্ঠ চিরকুমারকে হাস্য ব্যঙ্গের মাধ্যমে শেষ রক্ষা করল। বৈকুণ্ঠ চিরকুমারকে হাস্য ব্যঙ্গের মাধ্যমে শেষ রক্ষা করল। ছোট গল্প। আচ্ছা, এটা আমরা এমনি একটু মনে রাখবো যে অতিপ্রাকৃত ছোট গল্পের মধ্যে আমরা বলবো যত গ্যাঞ্জাম আছে, যেমন ক্ষুদিত পাষাণ, জীবিত ও মৃত, কঙ্কাল, নিশীথে, গুপ্তধন, মণিহারা। ক্ষুদিত পাষাণ, জীবিত ও মৃত, কঙ্কাল, নিশীথে, গুপ্তধন, মণিহারা। চলে আসবো সামাজিক গল্পে। মেঘ ও রৌদ্রে অপরিচিতা পোস্টমাস্টার হৈমন্তী ও ছুটিকে দেনা পাওনা শোধ করল। সামাজিক গল্প। মেঘ ও রৌদ্রে অপরিচিতা পোস্টমাস্টার হৈমন্তী ও ছুটির দেনা পাওনা শোধ করল। আচ্ছা, প্রেমের গল্পের মধ্যে আমরা চলে আসবো। নষ্টনীর ল্যাবরেটরিতে রবিবারের মধ্যবর্তী শেষ রাতে সমাপ্তিতে স্ত্রীর পত্র পেয়ে এক রাত্রির শাস্তি মাল্যদান করে প্রায়শ্চিত্ত করলাম। নষ্টনীর ল্যাবরেটরিতে রবিবারের মধ্যবর্তী শেষ রাতের সমাপ্তিতে স্ত্রীর পত্র পেয়ে এক রাত্রির শাস্তি মাল্যদান করে প্রায়শ্চিত্ত করলাম। নষ্টনীর ল্যাবরেটরিতে রবিবারের মধ্যবর্তী শেষ রাতের সমাপ্তিতে স্ত্রীর পত্র পেয়ে এক রাত্রির শাস্তি মাল্যদান করে প্রায়শ্চিত্ত করলাম। প্রকৃতি ও মানব মন সম্পর্কিত ছোট গল্প। শোভা অতিথি আপদ পোস্টমাস্টার, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে শোভা অতিথি পোস্টমাস্টারকে আপদ মনে করে। শোভা অতিথি পোস্টমাস্টারকে আপদ মনে করে। শোভা অতিথি পোস্টমাস্টারকে আপদ মনে করে। এটা হচ্ছে প্রকৃতি এবং মানব প্রেম সম্পর্কিত ছোট গল্প। গল্প সংকলনের নাম হচ্ছে গল্পগুচ্ছ, গল্প স্বল্প, 3 সঙ্গী, গল্পগুচ্ছ, গল্প 56টি। প্রথম পর্বের কাব্য বনফুল কবি কাহিনী। আচ্ছা, এই বনফুল এবং কবি কাহিনী হচ্ছে মধ্যে বনফুল প্রথম লিখিত, কবি কাহিনী প্রথম প্রকাশিত। কেননা বনফুলের মাধ্যমে সে শুরু করছে কাব্যগ্রন্থ, আর কবি কাহিনী মানে তার কাহিনীর মাধ্যমে সে প্রকাশ করছে। প্রভাত ও সন্ধ্যা সঙ্গীতে করি ও কমল ভানুসিংহ ঠাকুরের পদাবলী পড়ে ছবি ও গান গাইল। বনফুল কবি কাহিনী প্রভাত ও সন্ধ্যা সঙ্গীতে করি ও কোমল ভানুসিংহ ঠাকুরের পদাবলী পড়ে ছবি ও গান গাইল। বনফুল কবি কাহিনী প্রভাত ও সন্ধ্যা সঙ্গীতে করি ও কমল ভানুসিংহ ঠাকুরের পদাবলী পড়ে ছবি ও গান গাইল। আচ্ছা, দ্বিতীয় পর্বের কাব্য
বলাকা লিপিকা কল্পনা মানসী নৈবদ্য স্মরণে সোনার তরী চেপে খেয়া পূরবী ও গীতাঞ্জলির কাছে যায়। বলাকা লিপিকা কল্পনা মানসী নৈবদ্য স্মরণে সোনার তরী চেপে খেয়া পূরবী ও গীতাঞ্জলির কাছে যায়। বলাকা লিপিকা কল্পনা মানসী নৈবদ্য স্মরণে সোনার তরী চেপে খেয়া পূরবী ও গীতাঞ্জলির কাছে যায়। শেষ পর্বের কাব্য। সেঁজুতি রোগশয্যায় শায়িত নবজাতক সানাইয়ের আরোগ্য কামনা করে প্রান্তিক জন্মদিনে শেষ লেখা উপহার দেয়। সেঁজুতি রোগশয্যায় শায়িত নবজাতক সানাইয়ের আরোগ্য কামনা করে প্রান্তিক জন্মদিনে শেষ লেখা উপহার দেয়। শেষ পর্বের কাব্য। সেঁজুতি রোগশয্যায় শায়িত নবজাতক সানাইয়ের আরোগ্য কামনা করে প্রান্তিক জন্মদিনে শেষ লেখা উপহার দেয়। আচ্ছা, ভ্রমণ কাহিনীর মধ্যে আমরা বলবো পারস্যে ইউরোপ যাত্রীর ডায়েরি, ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রীর পত্র, রাশিয়া চিঠি। ভ্রমণ কাহিনী পারস্যে ইউরোপ যাত্রীর ডায়েরি, ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রীর পর্ব, রাশিয়া চিঠি। আচ্ছা, পত্র সংকলন। ছিন্নপত্র পথে ও পথের প্রান্তে। পত্র সংকলন ছিন্নপত্র পথে ও পথের প্রান্তে। গান হচ্ছে 2232টা। আত্মজীবনীর নাম জীবন স্মৃতি, স্মৃতিকথা, আমার ছেলেবেলা এবং চরিত্র পূজা। আচ্ছা, এটা মনে রাখবো যে রবীন্দ্রনাথের আত্মজীবনী হচ্ছে চ ছ বরিকজ, চ ছ বরিকজ রবীন্দ্রনাথের আত্মজীবনী। চতে হচ্ছে চরিত্র পূজা, ছতে ছেলেবেলা, জতে জীবন স্মৃতি। চরিত্র পূজা, ছেলেবেলা, জীবন স্মৃতি। এবং রবীন্দ্রনাথ প্রায় 1000 প্রবন্ধ লেখেন। আচ্ছা, প্রবন্ধের মধ্যে আমরা একটু জানবো রাজনৈতিক। কালান্তর, ভারতবর্ষ, রাজা প্রজা, সমবায় নীতি, ন্যাশনালিজম, রিলিজিয়ন অফ দ্য ম্যান। তাহলে রাজনৈতিক প্রবন্ধ হচ্ছে কালান্তর, ভারতবর্ষ, রাজা প্রজা, সমবায় নীতি, ন্যাশনালিজম, রিলিজিয়ন অফ দ্য ম্যান। সাহিত্য বিষয়ক যে প্রবন্ধগুলো আছে সেটা হচ্ছে সাহিত্য, সাহিত্যের পথে, প্রাচীন সাহিত্য, লোক সাহিত্য, আধুনিক সাহিত্য, বাংলা ভাষার পরিচয়, ছন্দ, আর একটা হচ্ছে পঞ্চদূত। মানে সাহিত্য নিয়ে যা লেখা আছে সবগুলা হচ্ছে সাহিত্য বিষয়ক প্রবন্ধ। আচ্ছা, তারপর আমরা চলে আসবো হচ্ছে উপন্যাস। উপন্যাস হচ্ছে 13টা, ভেরি ইম্পর্টেন্ট। চতুর গোরা চোখের বালি দুই বোন, রাজস্বী ও মালঞ্চকে শেষের কবিতার 4 অধ্যায় বলে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানীর হাটে যাবার সময় নৌকাডুবিতে মারা গেল। আর এছাড়া তার সাথে যোগ করব প্রজাপতি নির্বন্ধ এবং হচ্ছে করুণা। অসমাপ্ত উপন্যাস হচ্ছে করুণা। চতুর গোরা চোখের বালি দুই বোন, রাজস্বী ও মালঞ্চকে শেষের কবিতা 4 অধ্যায় বলতে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানীর হাটে যাবার সময় নৌকাডুবিতে মারা গেল। এছাড়াও হচ্ছে প্রজাপতি নির্বন্ধ আরেকটা উপন্যাস, এবং অসমাপ্ত উপন্যাসের নাম হচ্ছে করুণা। তাহলে উপন্যাস আমরা আবার বলি 13টা। চতুর গোরা চোখের বালি দুই বোন, রাজস্বী ও মালঞ্চকে শেষের কবিতার 4 অধ্যায় বলতে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানীর হাটে যাওয়ার সময় নৌকাডুবিতে মারা গেল। চতুর গোলা চোখের পানি দুই বোন, রাজস্বী ও মালঞ্চকে শেষের কবিতা 4 অধ্যায় বলতে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানীর হাটে যাওয়ার সময় নৌকাডুবিতে মারা গেল। তার সাথে প্রজাপতি নির্বন্ধ, করুণা। আচ্ছা, ঐতিহাসিক উপন্যাস আমরা জানব। একটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট এবং রাজস্বী। রাজস্বী মানে হচ্ছে রাজযোগ ঋষি, তাহলে রাজা ঋষি যেখানে থাকবে সেটা ঐতিহাসিক হবে। বউ ঠাকুরানীর হাট বিশাল বিষয়, এটাও তাহলে ঐতিহাসিক উপন্যাস হবে। রাজনৈতিক হবে হচ্ছে গিয়ে গোরা এবং হচ্ছে ঘরে বাইরে। রাজনৈতিক উপন্যাস গোরা এবং ঘরে বাইরে। ঘর থেকে বাহির হইলে সেটা রাজনৈতিক হয়, এবং গোরাটাও হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে রাজনৈতিক উপন্যাস। তার মধ্যে আমরা বলবো গোরা, ঘরে বাইরে এবং হচ্ছে 4 অধ্যায়। গোরা মানে হচ্ছে একটা গোরা ব্যক্তি, তাহলে সে রাজনীতি করে, রাজনৈতিক উপন্যাস। ঘরে বাইরে থাকতে হইলেও আমার রাজনীতি করা লাগবে, এবং 4 অধ্যায়। এক মানুষের মধ্যে যদি 4 অধ্যায় চলে তাহলে এটা একটা রাজনীতি। মহাকাব্যধর্মী উপন্যাস আবার হচ্ছে গোরা। মহাকাব্যধর্মী উপন্যাস আবার হচ্ছে গোরা। সামাজিক, ভেরি ইম্পর্টেন্ট, যোগাযোগ এবং চোখের বালি। চোখের বালি একটা মেয়ের
তার মানে এটা একটা সামাজিক যোগাযোগ রক্ষা করাটাও হচ্ছে সামাজিকতার মধ্যে পড়ে। আচ্ছা, এবং এর সাথে আমরা বলবো নৌকাডুবি। তাহলে সামাজিক উপন্যাস, যোগাযোগ, চোখের বালি এবং হচ্ছে নৌকাডুবি। রোমান্টিক ধর্মী বা রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা। আচ্ছা, এই শেষের কবিতার চরিত্র হচ্ছে অমিত, লাবণ্য এবং কেতকী। চোখের বালির চরিত্র হচ্ছে মহেন্দ্র, বিনোদিনী, আশালতা, বিহারী। মহেন্দ্র, বিনোদিনী, আশালতা, বিহারী। যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে মধুসূদন এবং কুমুদিনী। মধুসূদন, কুমুদিনী। তাহলে যোগাযোগ করে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আর কুমুদিনী। চোখের বালি আছে মহেন্দ্র, বিনোদিনী, আশালতা, বিহারী। আচ্ছা, শেষের কবিতার মধ্যে অমিত, লাবণ্য, কেতকী। নোবেল পুরস্কার 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য না, আসলে সংস অফ অফারিং এর জন্য অনুবাদক রবীন্দ্রনাথ নিজেই ভূমিকা লেখেন। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আরেকটু তথ্য হচ্ছে নীল দর্পণ নামেরও একটা নাটক আছে মাইকেল মধুসূদন দত্তের। তিনি এটা অনুবাদ করেন এ নেটিভ ছদ্মনামে। তাহলে মাইকেল নীল দর্পণ নাটক অনুবাদ করেন এ নেটিভ ছদ্মনামে। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত আমরা জানবো হচ্ছে আধুনিক বাংলা কবিতার জনক। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহ এবং বিপ্লবের কবি। মাইকেল মধুসূদন দত্ত পরিচয় দিতেন দত্ত কুলোদ্ভব কবি হিসাবে। দত্ত কুলোদ্ভব কবি হিসাবে। বিয়ে করেন একটা, কিন্তু স্ত্রী হচ্ছে দুইটা। একটা হচ্ছে রেবেকা আর একটা হচ্ছে হেনরিয়াটা। রেবেকা, হেনরিয়াটা। আচ্ছা, কাব্যগ্রন্থ হচ্ছে ব্রজ বীর তিলে চত ক্যাপটিভ। ব্রজ বীর তিলে চত ক্যাপটিভ। ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, তিলোত্তমা সম্ভব, চতুর্দশপদী কবিতা বলি এবং হচ্ছে ক্যাপটিভ লেডি। ব্রজাঙ্গনা হচ্ছে গীতিকাব্য, গীতিকাব্য। আর বীরাঙ্গনা হচ্ছে পত্রকাব্য, বীরাঙ্গনা পত্রকাব্য। তিলে থেকে হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, এটা হচ্ছে কাহিনী কাব্য। থেকে চতুর্দশপদী কবিতা বলি এবং হচ্ছে ক্যাপটিভ থেকে ক্যাপটিভ লেভে। তিলোত্তমা সম্ভব কাব্য লেখেন হচ্ছে 1860 সালে। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্যগ্রন্থ। তাহলে 1860 সালে যেরকম নীল দর্পণ আসছে, 1860 সালে অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্যগ্রন্থ, যেটা হচ্ছে কি আমাদের তিলোত্তমা সম্ভব কাব্য। আচ্ছা, এটি একটি কাহিনী কাব্য। এটার কাহিনী হচ্ছে কি তিলোত্তমার কাহিনী আছে, চরিত্র হচ্ছে তিলোত্তমা, সুন্দর, উপসুন্দর। তিলোত্তমা, সুন্দর, উপসুন্দর। আচ্ছা, ব্রজাঙ্গনা এটা হচ্ছে গীতিকাব্য, কবিতা আছে 18টা। ব্রজাঙ্গনা এটা গীতিকাব্য, কবিতা আছে 18টা। বীরাঙ্গনা হচ্ছে পত্রকাব্য। মনে রাখবো হচ্ছে বীরাঙ্গনারা চিঠি লেখে। বীরাঙ্গনা পত্রকাব্য, বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। পত্র আছে 11টা। পত্র আছে 11টা বীরাঙ্গনা। আচ্ছা, বীরাঙ্গনা কাব্যে নারীরা হলেন দ্রৌপদী, শকুন্তলা, উর্বশী। দ্রৌপদী, শকুন্তলা, উর্বশী। তাহলে বীরাঙ্গনা পত্রের কাব্যের নায়িকা হচ্ছে দ্রৌপদী, শকুন্তলা, উর্বশী। চতুর্দশপদী কবিতা বলি 102টা সনেটের সংকলন। 102টা সনেটের সংকলন। আচ্ছা, কবির প্রথম সনেটের নাম হচ্ছে বঙ্গভাষা, আর এর পূর্ব নাম ছিল কবি মাতৃভাষা। বঙ্গভাষা, যার পূর্ব নাম ছিল কবি মাতৃভাষা। আচ্ছা, মহাকাব্য হচ্ছে মাইকেলের একটাই, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য 1861 সালে। মানে আলটিমেটলি নীল বিদ্রোহর পরপরই লিখে ফেলে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মতে মেঘনাদ বধ আর রামায়ণের ময়ে একটা ম আছে, তাহলে মেঘনাদ বধ নেওয়া হয়েছে রামায়ণ থেকে। মেঘনাদ বধ নেওয়া হয় রামায়ণ থেকে। রাবণ হচ্ছে কাব্যের নায়ক, এই কাব্যে রাম আছে, তাই হচ্ছে কাহিনী হচ্ছে রামায়ণের। রাবণ হচ্ছে কাব্যের নায়ক। মেঘনাদ ইন্দ্রজিৎ বা হচ্ছে অরিন্দম রাবণের পুত্র। মেঘনাদ ইন্দ্রজিৎ বা অরিন্দম রাবণের পুত্র। কাব্যের রস এটা হচ্ছে করুণ রস, যদিও মহাকাব্যের রস হয় হচ্ছে গিয়ে বীর রস। কাব্যের রস করুণ রস। আচ্ছা, রস 9 প্রকার, কিন্তু বৈষ্ণব পদাবলীর রস হচ্ছে গিয়ে 5 প্রকার। সাধারণত রস হচ্ছে গিয়ে 9 প্রকার, কিন্তু বৈষ্ণব পদাবলীর রস হচ্ছে 5 প্রকার। আচ্ছা, এতে কাহিনী আছে হচ্ছে 3 দিন 2 রাতের। কাব্যিক খণ্ড হচ্ছে 2টা আর 9টা হচ্ছে স্বর্গ। তাইলে এই যে আমাদের মহাকাব্য যেটা আছে, মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, তার মধ্যে হচ্ছে কি আমাদের 9টা হচ্ছে স্বর্গ আছে, খণ্ড হচ্ছে 2টা। ষষ্ঠ স্বর্গে নিকুম্ভিতলা যজ্ঞাকারে লক্ষণ মেঘনাদকে বধ করেন। ষষ্ঠ স্বর্গের মধ্যে নিকুম্ভিতলা যজ্ঞাকারে লক্ষণ মেঘনাদকে বধ করেন। চরিত্র হচ্ছে মেঘনাদ বধ কাব্যের মেঘনাদ, প্রমীলা, বিভীষণ, শর্মা, রাম, লক্ষণ, সীতা। মেঘনাদ
প্রমীলা, বিভীষণ, সরমা, রাম, লক্ষ্মণ, সীতা। নাটকের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি আমাদের মাইকেল মধুসূদন দত্তের মাহে কৃষক, মাহে কৃষক, মায়া কানন, হেক্টর বধ, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। মায়া কানন, হেক্টর বধ, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। আচ্ছা, কৃষ্ণকুমারী হচ্ছে কি কালাকুমারী পছন্দ করে মাইকেল মধুসূদন দত্ত। নাটক মাহে কৃষক। আচ্ছা, শর্মিষ্ঠা হচ্ছে কি 1859 সালে সাইফ আলী খানের মা। এটা হচ্ছে নাটক, মহাভারতে আছেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে গিয়ে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক সাইফ আলী খানের মা। কাহিনী নেওয়া হয় মহাভারত থেকে, চরিত্র হচ্ছে শর্মিষ্ঠা এবং হচ্ছে দেবযানী, শর্মিষ্ঠা দেবযানী। পদ্মাবতী, এটা হচ্ছে 1860 সালের প্রথম সার্থক কমেডি, কিন্তু প্রথম কমেডি হচ্ছে ভদ্রার্জুন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি হচ্ছে পদ্মাবতী। মানতেই মন চাবে না যে পদ্মাবতীর মধ্যে আমরা রণবীর সিংয়ের কত মারামারি দেখলাম, কিন্তু এখানে হচ্ছে পদ্মাবতী সার্থক কমেডি, কিন্তু প্রথম কমেডি হচ্ছে ভদ্রার্জুন। অমৃতাক্ষর ছন্দে প্রথম নাটক হচ্ছে পদ্মাবতী। অমৃতাক্ষর ছন্দে প্রথম নাটক পদ্মাবতী। এখানে বাংলা সাহিত্যের প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করা হয়। কৃষ্ণকুমারী 1861 সালে। কৃষ্ণকুমারী 1861, কালোকে কেউ চায় না তাই ট্র্যাজেডি। কৃষ্ণকুমারী হচ্ছে কালোকে কেউ চায় না তাই এটা একটা ট্র্যাজেডি, বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক। তাহলে কৃষ্ণকুমারী হচ্ছে 1861, কালোকে কেউ চায় না তাই এটা হচ্ছে একটা ট্র্যাজেডি নাটক। এছাড়াও সুভদ্রা নাট্যকাব্য, সুভদ্রা নাট্যকাব্য মায়া কানন মৃত্যুর পর প্রকাশিত। আর রিজিয়া হচ্ছে অসমাপ্ত, মাইকেল মধুসূদন দত্তের রিজিয়া অসমাপ্ত। প্রহসন হচ্ছে দুইটা, সমাজের কুরীতি শোধনে যে নাটক। প্রহসন হচ্ছে দুইটা, সমাজের কুরীতি শোধনে যে নাটক সেটাকে বলা হয় প্রহসন। একিকে বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও। আচ্ছা, একিকে বলে সভ্যতা, এটা হচ্ছে প্রথম প্রহসন, তার মানে সমাজের কুরুচি শোধনে নাটক। আর বুড়ো, এটা হচ্ছে বুড়ো, বয়স্কের বুড় ধর্ষণেরও। বুড়ো শালিকের ঘাড়েরও প্রধান চরিত্র জমিদার ভক্তপ্রসাদ। তাহলে প্রহসন হচ্ছে দুইটা মাইকেল মধুসূদন দত্তের। আচ্ছা, ইনি হলেন মিস্টার দীনবন্ধু মিত্র। তার সম্পর্কে আমরা একটু জানবো। সেটা হচ্ছে সাহিত্য জীবন শুরু হয় ঈশ্বর গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লেখার মাধ্যমে। তাহলে দীনবন্ধু মিত্র নীল দর্পণের জন্য যিনি বিখ্যাত, তিনি হচ্ছে ঈশ্বর গুপ্তর অনুপ্রেরণায় কবিতা লেখেন এবং প্রথম লেখা প্রকাশিত হয় সংবাদ প্রভাকরে 1831 সংবাদ প্রভাকর পত্রিকায়। নাটক, তাহলে দীনবন্ধু মিত্র যেহেতু, তার মানে নীল দর্পণে কমলে কামিনী লীলাবতী নবীন তপস্বিনী হলো। নীল দর্পণে কমলে কামিনী লীলাবতী নবীন তপস্বিনী হলো। নীল দর্পণে কমলে কামিনী লীলাবতী নবীন তপস্বিনী হলো। কাব্যগ্রন্থ সুর ধ্বনি কাব্য দ্বাদশ কবিতা, সুর ধ্বনি কাব্য দ্বাদশ কবিতা। দীনবন্ধু মিত্রের হচ্ছে গিয়ে প্রহসন হচ্ছে গিয়ে সধবার একাদশীতে বিয়ে পাগলা বুড়ো। সধবার একাদশীতে বিয়ে পাগলা বুড়ো। মনে রাখবো যে দীনবন্ধু মিত্র কিন্তু বিদ্যাসাগর বিরোধী লোক ছিল, তার মানে তিনি বিধবা বিবাহের বিপক্ষে ছিলেন। গল্প হচ্ছে জমালয়ে জীবন্ত মানুষ পোড়া মহেশ্বর। জমালয়ে জীবন্ত মানুষ পোড়া মহেশ্বর কার? এটা দীনবন্ধু মিত্রের। নীল দর্পণ 1860 সালে ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে প্রকাশিত নাটক। দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তার মানে এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ আলটিমেটলি ইংরেজিতে অনুবাদ করেন দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তাইলে হচ্ছে এই যে আমাদের নীল দর্পণ, তার মধ্যে চরিত্র হচ্ছে নবীন মাধব, তোরাব, ক্ষেত্রমণি। নবীন মাধব, তোরাব, ক্ষেত্রমণি। তাহলে এখানে নায়ক হচ্ছেন গিয়ে আমাদের নবীন মাধব, নায়ক নবীন মাধব। আচ্ছা, নাটক এবং প্রহসন সহজে মনে রাখার আরেকটা সূত্র আছে। নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীল দর্পণ দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল প্রায় হয়ে যায়। তাহলে নাটক এবং প্রহসন, এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের একত্রে মনে রাখার উপায়। নবীন জামাই কমল, আমাদের কমল, সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীল দর্পণ দেখলে এক বুড়ো তাকে বিয়ে করবার জন্য পাগল প্রায় হয়ে যায়। নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীল দর্পণ দেখলে এক বুড়ো তাকে বিয়ে করবার জন্য পাগল প্রায় হয়ে যায়।
আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কাছে। জন্মগ্রহণ করেন 1880 সালে এবং মারা যান 1932 সালে। প্রথম রচনা পিপাস মহরম 1902 সালে। তার মানে তার 22 বছর বয়সে খুব বেশি পিপাস পাইছিল রোকেয়া সাখাওয়াতের, সেখান থেকে পিপাস মহরম প্রকাশিত হয় কলকাতার নবপ্রভা পত্রিকায়। প্রথম গ্রন্থ নাম হচ্ছে মতিচুর, যেটা হচ্ছে 2 খণ্ডে সমাপ্ত। তাহলে রোকেয়ার প্রথম গ্রন্থ মতিচুর 2 খণ্ডে সমাপ্ত। শ্রেষ্ঠ রচনা অবরোধ বাসিনী। অবরোধ বাসিনী শেষ রচনা নারীর অধিকার। আঞ্জুমান খতিয়ান ইসলাম নামে মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। আঞ্জুমান খতিয়ান ইসলাম নামের মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, লেখা প্রকাশের পত্রিকা হচ্ছে নাসিম। তার মানে রোকেয়ার সাথে নাসিমের সম্পর্ক, রোকেয়ার সাথে নাসিম। তার মানে হচ্ছে নবনূর, স থেকে হচ্ছে সাওগত, ম থেকে হচ্ছে মোহাম্মদী। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেন লেখা প্রকাশ করে নাসিমে, মানে নবনূর, সাওগাত এবং হচ্ছে মোহাম্মদী। নবনূর, সাওগাত, মোহাম্মদী। রোকেয়া দিবস হচ্ছে 9 ডিসেম্বর। আচ্ছা, রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস পদ্মরাগ এবং হচ্ছে সুলতানস ড্রিম। পদ্মরাগস এবং হচ্ছে সুলতানস ড্রিম। আচ্ছা, যদি একমাত্র বলে তাহলে আমরা শুধু পদ্মরাগ বলবো। আর গদ্য হচ্ছে মতিচুর, অবরোধ বাসিনী। রোকেয়ার গদ্যগ্রন্থ মতিচুর, অবরোধ বাসিনী। জানবো হচ্ছে কবি জীবনানন্দ দাশ। এটা হচ্ছে 1899 সালে জন্ম এবং 1954 সালে হচ্ছে মারা যায়। আচ্ছা, কুসুম কুমারী দাস ছিলেন তার হচ্ছে মাতা। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতাকে বলেন চিত্ররূপময় কবিতা। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতাকে বলেন চিত্ররূপময় কবিতা। ক্লিন্টন বি সিলি জীবনানন্দ গবেষক। জীবনানন্দ সম্পর্কে বলা হয় রূপসী বাংলা, নির্জনতা, তিমির হনন, ধূসরতার কবি। রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি। এছাড়াও প্রকৃতির কবি, পরাবাস্তব কবি, ইতিহাস ঐতিহ্য সচেতনতার কবি এবং বিপর্যস্ত মানবতা নীলকণ্ঠ। প্রকৃতির কবি, পরাবাস্তবাদী কবি, এটা হচ্ছে ইতিহাস ঐতিহ্য সচেতনতার কবি, বিপন্ন মানবতা নীলকণ্ঠ কবি। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালক। বনলতা সেন রচনা করেন টু হেলেন। এটা হচ্ছে অ্যালেন পো রচিত টু হেলেন কবিতা অবলম্বনে রচনা করেন বনলতা সেন। কল্যাণী উপন্যাস সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে। আচ্ছা, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হচ্ছে মহাপৃথিবীর মাঝে, বেলা অবেলা কালবেলায়, 7টি তারা তিমিরে, রূপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পাণ্ডুলিপির ভেতর রাখল। কাব্যগ্রন্থ মহাপৃথিবীর মাঝে, বেলা অবেলা কালবেলায়, 7টি তারা তিমিরে, রূপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পাণ্ডুলিপির ভেতর রাখল। আর উপন্যাস হচ্ছে সতীর্থকে মাল্যদান করলেন জলপাই হাটিতে কল্যাণী বিভা। সতীর্থকে মাল্যদান করলেন জলপাই হাটিতে কল্যাণী বিভা। তার মানে হচ্ছে জীবনানন্দ দাশের উপন্যাস সতীর্থকে মাল্যদান করলেন জলপাই হাটিতে কল্যাণী বিভা। এবং প্রবন্ধ হচ্ছে কবিতার কথা। জীবনানন্দ দাশের প্রবন্ধ হচ্ছে কবিতার কথা। আচ্ছা, এছাড়াও জীবনানন্দ দাশেরকে আমরা দেখব হচ্ছে রূপসী বাংলার কবি, ধূসরতার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, বিপন্ন মানবতা নীলকণ্ঠ কবি, ইতিহাস ঐতিহ্য সচেতনতার কবি, প্রকৃতির কবি, পরাবাস্তববাদী কবি। রবীন্দ্রনাথ তার কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন। বুদ্ধদেব বসু নির্জনতম কবি বলেছেন জীবনানন্দ দাশকে, এবং হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ শুদ্ধতম কবি বলেছেন। শুদ্ধতম কবি গবেষণামূলক গ্রন্থ আব্দুল মান্নান সৈয়দ। প্রবন্ধ একটু আগে দেখলাম কবিতার কথা এবং হচ্ছে কেন লিখি। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা কেন লিখি। উপন্যাস হচ্ছে জলপাইহাটি কল্যাণী সুতীর্থ বিভা মাল্যদান। এটা হচ্ছে সুতীর্থ, সতীর্থ হবে না। জলপাইহাটি কল্যাণী সুতীর্থ বিভা মাল্যদান। তো ওইটা যেটা দেখলাম যে সুতীর্থকে মাল্যদান করলেন জলপাইহাটিতে কল্যাণী বিভা। আর এছাড়াও হচ্ছে কাব্যগ্রন্থের দেখলাম আমরা, সেটা হচ্ছে মা কুসুম কুমারী দাস, মেন কথাগুলো আছে। আচ্ছা, এই বান্দার নাম হচ্ছে ফররুখ আহমেদ। 1918 সালে জন্ম নিয়ে 1974 সালে হচ্ছে গিয়ে মারা গেছে। আচ্ছা, আমরা একটু জানবো হচ্ছে ফররুখ আহমেদের হচ্ছে কাব্যগ্রন্থ। 7 সাগরের মাঝি সিরাজুম মুনিরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাইয়ের জন্য পাখির বাসা বানালো। 7 সাগরের মাঝি সিরাজুম মুনিরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাইয়ের জন্য পাখির বাসা বানালো।
তাইলে সাত সাগরের মাঝি সিরাজুম মুনিরা, মুহূর্তের থেকে আমরা বলবো মুহূর্তের কবিতা, নৌফেল থেকে নৌফেল ও হাতেম, হাতেম তাই, আর পাখির বাসা তো পাখির বাসা। এবং এক্ষেত্রে আমরা একটু মনে রাখবো যে সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্ভুক্ত কে কে ছিল? দরিয়া, শেষ রাত্রি, লাশ, পাঞ্জেরি। সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্ভুক্ত হচ্ছে গিয়ে ফররুখ আহমেদের দরিয়া, শেষ রাত্রি, লাশ, পাঞ্জেরি। আচ্ছা, ফররুখ আহমেদের সনেট সংকলন হচ্ছে মুহূর্তের কবিতা, তার মানে সনেট লিখতে তার মুহূর্ত সময় লাগছে, তাই মুহূর্তের কবিতা। আর ফররুখ আহমদ মুহূর্তেই শেষ। শিশুতোষ গ্রন্থ লেখছে হচ্ছে গিয়ে পাখির বাসায় নতুন লেখা হরফের ছড়া দেখে বন্য স্বপ্নেরা ছড়ার আসরে হাবেদা মরুর কাহিনী বলল। ফররুখ আহমেদের শিশুতোষ গ্রন্থ হচ্ছে পাখির বাসায় নতুন লেখা হরফের ছড়া দেখে বন্য স্বপ্নেরা ছড়ার আসরে হাবেদা মরুর কাহিনী বলল। পাখির বাসায় নতুন লেখা হরফের ছড়া দেখে বন্য স্বপ্নেরা ছড়ার আসরে হাবেদা মরুর কাহিনী বলল। পুরস্কার হচ্ছে 1960 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1966 সালে আদমজী পুরস্কার, হাতেম তাই গ্রন্থের জন্য, ইউনেস্কো পুরস্কার পাখির বাসার জন্য, এবং মরণোত্তর পান হচ্ছে 21 পদক। আচ্ছা, এছাড়াও জন্ম হচ্ছে যশোরের মাঝাইল গ্রামে ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি, মুসলিম পুনর্জাগরণের কবি, মুসলিম রেনেসার কবি, প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি। ওকে, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, জসিম উদ্দিন 1909 থেকে 1976 সালে, জন্ম ফরিদপুরে 1903 সালে, পল্লী গীতি সংগ্রাহক ডাক্তার দীনেশ চন্দ্রর অনুকূলে নিয়োগ লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কবর কবিতা মাধ্যমিকে অন্তর্ভুক্ত হয়, তার মানে তিনি পড়তেন বিশ্ববিদ্যালয় কিন্তু তার কবিতা কবর মাধ্যমিকে অন্তর্ভুক্ত হয়ে গেল। আচ্ছা, কবর কবিতার মধ্যে 118টা পংক্তি আছে, ষান্মাসিক মাত্রাবৃত্ত ছন্দ, মানে প্রতি লাইনে 6টা শব্দ, এবং কল্লোল পত্রিকায় প্রকাশিত। আমরা মনে রাখবো হচ্ছে কতে কবর, কতে হচ্ছে কল্লোল, তার মানে হচ্ছে ষান্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ষান্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দ, প্রতি লাইনে 6 শব্দ, এবং কল্লোল পত্রিকায় প্রকাশিত। নাটক আমরা মনে রাখবো পদ্মা পাড়ের জসিমউদ্দিনের নাটক হচ্ছে গিয়ে পদ্মা পাড়ে বেদের মেয়ে ও পল্লীবধূ মধুমালা গ্রামের মায়া ছেড়ে আসমান সিংহ নাটক দেখে। পদ্মা পাড়ের বেদের মেয়ে ও পল্লীবধূ মধুমালা গ্রামের মায়া ছেড়ে আসমান সিংহ নাটক দেখে। কাব্য হচ্ছে গিয়ে রূপবতী বা কবিতা রূপবতী সকিনা বালুচর মাঠের রাখালি হাসুর 1 পয়সার বাঁশি শুনতে না পারায় ধান খেতে মাটির কান্না কেঁদে সেজন বাদিয়ার ঘাটে গেল। কাব্য রূপবতী সকিনা বালুচর মাঠের রাখালি হাসুর 1 পয়সার বাঁশি শুনতে না পারায় ধান খেতে মাটির কান্না কেঁদে সেজন বাদিয়ার ঘাটে গেল। তাহলে জসিমউদ্দিনের হচ্ছে কাব্য আমরা বলবো রূপবতী সকিনা বালুচর মাঠে রাখালি হাসুর 1 পয়সার বাঁশি শুনতে না পারায় ধান খেতে মাটির কান্না কেঁদে সেজন বাদিয়ার ঘাটে গেল। উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। জসিমউদ্দিনের উপন্যাস ছিল বোবা, আমরা এটা মনে রাখবো যে উপন্যাসের ক্ষেত্রে জসিমউদ্দিনের উপন্যাস ছিল বোবা। গল্প গ্রন্থ হচ্ছে বাঙালির হাসির গল্প। শিশুতোষ গ্রন্থ হাসু 1 পয়সার বাঁশি কিনে ডালিম কুমার দেখতে গেল। তাহলে জসিমউদ্দিনের, পল্লীকবি জসিমউদ্দিনের শিশুতোষ গ্রন্থ হচ্ছে হাসু 1 পয়সার বাঁশি কিনে ডালিম কুমার দেখতে গেল। শিশুতোষ গ্রন্থ হাসু 1 পয়সার বাঁশি কিনে ডালিম কুমার দেখতে গেল। ভ্রমণ কাহিনী হলদে পরীর দেশে চলে মুসাফির কারণ সে দেশে মানুষ বড়। ভ্রমণ কাহিনী হলদে পরীর দেশে চলে মুসাফির কারণ সে দেশে মানুষ বড়। হলদে পরীর দেশে চলে মুসাফির কারণ সে দেশে মানুষ বড়। গানের সংকলন হচ্ছে গাঙ্গের পাড়ে জারি গান গায় রঙিলা নায়ের মাঝি। গানের সংকলন জসিমউদ্দিনের গাঙ্গের পাড়ে জারি গান গায় রঙিলা নায়ের মাঝি। আচ্ছা, দেন চলে আসবো হচ্ছে জসিমউদ্দিন, তার হচ্ছে গিয়ে আত্মজীবনীর নাম হচ্ছে জীবন কথা। পুরস্কার হচ্ছে স্বাধীনতার আগ থেকে শুরু করব, 64 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যাত, আবার সেটা প্রত্যাখ্যাত করছেন। আচ্ছা, 1969 সালে ডিলিট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, 76 সালে 21 পদক, এবং 78 সালে স্বাধীনতা দিবস পুরস্কার। 76 সালে মারা যায়, 78 সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার পায়। প্রথম কাব্যগ্রন্থ রাখালি 1927, তাহলে জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি 1927। শ্রেষ্ঠ রচনা জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ
1929 দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কোয়াইট, অনুবাদক হচ্ছে এম মিলফোর্ড। মিলফোর্ড নকশি কাঁথার মাঠ অনুবাদ করেন। সনেট হচ্ছে ফররুখ আহমেদের সনেটের নাম মুহূর্তের কবিতা। আচ্ছা, সনেট হচ্ছে কি আমাদের ফররুখ আহমেদের সনেটের নাম হচ্ছে কি আমাদের বলবো মুহূর্তের কবিতা, একটু কাহিনী আসছে, সেটা হচ্ছে 21শে পদক 1976 সালে নজরুল এবং জসিমউদ্দিন ও সোফিয়া কামালকে দিয়ে শুরু হয় এই পদক। আচ্ছা, কাহিনী কাব্য নকশি কাঁথার মাঠ, এর মধ্যে চরিত্র ছিল রূপা এবং সাজু। সুজন বাদিয়ার ঘাট, চরিত্র হচ্ছে সুজন এবং হচ্ছে দুলি। আচ্ছা, এছাড়াও আমার খাতার মধ্যে যে জিনিসগুলো আছে, গল্প গ্রন্থ হচ্ছে বাঙালির হাসির গল্প, গানের গ্রন্থ হচ্ছে রঙিলা নায়ের মাঝি জারি গান গাঙের পাড়, উপন্যাস হচ্ছে বোবা কাহিনী আত্মজীবনী জীবন কথা, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি। আচ্ছা, জসিমউদ্দিনের হচ্ছে স্মৃতিকথা, যেহেতু সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অনুরক্ত ছিল। ঠাকুর বাড়ির আঙিনায় যাদের দেখেছি আসমানির কবি ভাই, স্মৃতিকথা জসিমউদ্দিনের ঠাকুর বাড়ির আঙিনায় যাদের দেখেছি আসমানির কবি ভাই। আচ্ছা, তারপরও নাটক সম্পর্কে একটু জেনে নেই যে গ্রামের বেদের মেয়ে মধুমালা পুষ্পধেনু ও বাঁশের বাঁশি নিয়ে পল্লী বধূকে দেখতে পদ্মা পাড়ে গেল। গ্রামের নাটক, জসিমউদ্দিনের নাটক গ্রামের বেদের মেয়ে মধুমালা পুষ্পধেনু ও বাঁশের বাঁশি নিয়ে পল্লী বধূকে দেখতে পদ্মার পাড়ে গেল। তাহলে গ্রামের থেকে আমরা বলবো গ্রামের মায়া, বেদের মেয়ে মধুমালা, পুষ্পধেনু বাঁশের বাঁশি নিয়ে পল্লী বধূকে দেখতে পদ্মার পাড়ে গেল। শিশুতোষ গ্রন্থ ডালিম কুমার হাসো এক পয়সা বাঁশি আমরা জানবো। আচ্ছা, নজরুল এবং আচ্ছা, কাব্যগ্রন্থ হচ্ছে কি আমাদের ভয়াল সেই দিনগুলোতে, হাসু রাখালি, সকিনার মা রূপবতী সুচয়নী, কাফনের কাপড় পরিয়ে বালুচরের হলুদ বরণী ধান ক্ষেতের মাটিতে রাখল। তাহলে জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে ভয়াল সেই দিনগুলোতে, হাসু রাখালি, সাকিনার মা মানে হচ্ছে মা যে জননী কান্দে, মাগো এটা হচ্ছে জ্বালাইয়া রাখিস আলো, মা যে জননী কান্দে আর মাগো জ্বালাইয়া রাখিস আলো। আচ্ছা, এদিকে হচ্ছে হলুদ বরণ ধান ক্ষেতের মাটিতে রাখলো। আচ্ছা, কাহিনী কাব্যর ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে নকশি কাঁথার মাঠ শ্রেষ্ঠ, চরিত্র রূপাই সাজু, মূল উপজীব্য এটা হচ্ছে গ্রামের কাইজ্জা। আচ্ছা, এই ক্ষেত্রে সাজু হচ্ছে নায়িকা, মজার বিষয় হচ্ছে রূপাই হচ্ছে নায়ক এবং হচ্ছে সাজু হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের নায়িকা। আচ্ছা, এবং হচ্ছে গিয়ে আলটিমেটলি কাহিনী কাব্যর মধ্যে আমরা বলবো সুজন বাদিয়ার ঘাট, এর মধ্যে চরিত্র হচ্ছে সুজন এবং দুলি। আচ্ছা, এটার মূল উপজীব্য হচ্ছে গ্রামের প্রেম। সুজন বাদিয়ার ঘাট, গ্রামের প্রেম। সাহিত্যের পঞ্চ পাণ্ডব সম্পর্কে। আচ্ছা, পঞ্চপাণ্ডব কেন হচ্ছেন? যেমন কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ 5 যোদ্ধা পঞ্চপাণ্ডব, আর বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব এরা কোনোভাবেই রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হন নাই, সবাই ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। কে আছে? জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব। জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, অমিয়, বুদ্ধদেব, বিষ্ণুদেব। আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের ক্ষেত্রে। সম্পাদিত পত্রিকা হচ্ছে পরিচয়, প্রবন্ধ, স্বাগত, কুলাই ও কালপুরুষ, কাব্যে মুক্তি, এটা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধ। কাব্যগ্রন্থ দশমীর সংবর্ত আর অর্কেস্ট্রা বাজিয়ে তন্নি ক্রন্দসী ফাল্গুনীকে প্রতিদিন আনন্দ দিত। সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ হচ্ছে দশমীর সংবর্ত অর্কেস্ট্রা বাজিয়ে তন্নি ক্রন্দসী ফাল্গুনীকে প্রতিদিন আনন্দ দিত। দশমীর সংবর্ত অর্কেস্ট্রা বাজিয়ে তন্নি ক্রন্দসী ফাল্গুনীকে প্রতিদিন আনন্দ দিত। দশমীর সংবর্ত অর্কেস্ট্রা বাজিয়ে তন্নি ক্রন্দসী ফাল্গুনীকে প্রতিদিন আনন্দ দিত। দশমীর সংবর্ত অর্কেস্ট্রা বাজিয়ে তন্নি ক্রন্দসী ফাল্গুনীকে প্রতিদিন আনন্দ দিত। আচ্ছা, তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে তন্নি এবং সেটা আলটিমেটলি উনি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। চক্রবর্তীর ক্ষেত্রে তিনি হচ্ছে রবীন্দ্রনাথ
ঠাকুরের একান্ত সচিব ছিলেন এবং প্রধানত কবি হিসেবেও তিনি পরিচিত। তার গদ্য হচ্ছে সাম্প্রতিক, চলো যাই পথ অন্তহীন। অমিয় চক্রবর্তী সাম্প্রতিক, চলো যাই পথ অন্তহীন কাব্যগ্রন্থ। অনিমেষ, এটা হচ্ছে অমিয় চক্রবর্তী। ঘরে ফেরার দিন, পারাপার, পালাবদল, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অভিজ্ঞান বসন্ত, খসড়া এক মুঠো মাটির দেওয়াল। তাহলে আমাদের হচ্ছে অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ হচ্ছে অনিমেষ, ঘরে ফেরার দিন, পারাপার, পালাবদল, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অভিজ্ঞান বসন্ত, খসড়া এক মুঠো মাটির দেওয়াল। তার মানে হচ্ছে কি কাব্যগ্রন্থ অনিমেষ, অমিয় চক্রবর্তীর অনিশেষ, ঘরে ফেরার দিন, পারাপার, পালাবদল, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অভিজ্ঞান বসন্ত, খসড়া এক মুঠো এবং হচ্ছে মাটির। আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে বিষ্ণুদে। বাংলা ভাষায় টি.এস. এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন হচ্ছে কি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিতীয় হচ্ছে বিষ্ণুদে। পঞ্চপাণ্ডবের একজন হচ্ছে এই বিষ্ণুদে। আচ্ছা, বাংলা ভাষায় টি.এস. এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিতীয় হচ্ছে বিষ্ণুদেব। সম্পাদিত পত্রিকা হচ্ছে সাহিত্যপত্র এবং হচ্ছে নিরুক্ত। তাহলে বিষ্ণুদের সম্পাদিত পত্রিকা সাহিত্যপত্র, নিরুক্ত। আর রবীন্দ্রনাথের প্রথম প্রকাশ অভিলাষ। মনে রাখবো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত জিনিস হচ্ছে অভিলাষ, হিন্দু মেলার উপহার কিন্তু নয়, এটা একটা নোট। আচ্ছা, এখন হচ্ছে বিষ্ণুদের কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস। উর্বশী ও আর্টেমিস, সাত ভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধারী, তুমি শুধু 25শে বৈশাখ, সন্দীপের চর, চোরাবালি, দিবানিশি। তাহলে বিষ্ণুদের কাব্যগ্রন্থগুলো আমরা আবারও বলি, উর্বশী ও আর্টেমিস প্রথম, সাত ভাই চম্পা, নাম রেখেছে কোমল গান্ধারী। আর সাত ভাই চম্পার ক্ষেত্রে একটু মনে রাখবো যে নজরুলেরও কিন্তু শিশুতোষ কাব্য কিন্তু সাত ভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধারী। গান্ধারীর আবেদন আবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তুমি শুধু 25শে বৈশাখ, সন্দীপের চর, চোরাবালি, দিবানিশি। তাহলে বিষ্ণুদের কাব্যগ্রন্থ হচ্ছে উর্বশী ও আর্টেমিস, সাত ভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধারী, তুমি শুধু 25শে বৈশাখ, সন্দীপের চর, চোরাবালি, দিবানিশি। আর তার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মার্ক্সবাদী কবি। এছাড়াও সুকান্ত মানিক বন্দ্যোপাধ্যায়ও হচ্ছে মার্ক্সবাদী কবি। সব্যসাচী বলে আমরা একটা কথা ইউজ করি। সব্যসাচী কথাটার মানে হচ্ছে সাহিত্যের প্রতিটা ক্ষেত্রে যার হচ্ছে অবদান আছে তাকে বলা হয় হচ্ছে সব্যসাচী। আচ্ছা, বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক, বুদ্ধদেব বসু। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী হচ্ছে সব্যসাচী লেখক হিসেবে বুদ্ধদেব বসু স্মরণীয়। আচ্ছা, সাহিত্যে প্রায় প্রতিটি অঙ্গনে যার অবদান আছে। বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে সৈয়দ শামসুল হক এবং আলাউদ্দিন আল আজাদ হচ্ছেন গিয়ে এই সব্যসাচী লেখক। আচ্ছা, সম্পাদিত পত্রিকা বুদ্ধদেব বসুর কবিতা প্রগতি বাসন্তিকা। কবিতা প্রগতি বাসন্তিকা জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রকাল থাকাকালীন সময় লেখেন কবিতা প্রগতি বাসন্তিকা। আচ্ছা, বুদ্ধদেব বসুর হচ্ছে স্মৃতিকথা আমার ছেলেবেলা আমার যৌবন, আমার ছেলেবেলা আমার যৌবন স্মৃতিকথা। ছোট গল্প রেখাচিত্র, হৃদয়ের জাগরণ, হাওয়া বদল, এরা আর ওরা এবং আরও অনেকে, অভিনয় নয়। তাহলে বুদ্ধদেব বসুর হচ্ছে ছোট গল্প, রেখাচিত্র, হৃদয় জাগরণ, হাওয়া বদল, এরা আর ওরা এবং আরও অনেকে, অভিনয় নয়। প্রবন্ধের ক্ষেত্রে আমরা বুদ্ধদেব বসুর ক্ষেত্রে আমরা বলবো হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল। কবি রবীন্দ্রনাথ কথা সাহিত্য, সঙ্গ নিঃসঙ্গ রবীন্দ্রনাথ। তাহলে হচ্ছে প্রবন্ধ বুদ্ধদেব বসুর, হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল কবি রবীন্দ্রনাথ কথা সাহিত্য, এটা হচ্ছে সঙ্গ নিঃসঙ্গ রবীন্দ্রনাথ। ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে আমরা বলবো জাপান জার্নাল দেশান্তর, বুদ্ধদেব বসুর জাপান জার্নাল দেশান্তর এবং সব পেয়েছি দেশে। নাটকের ক্ষেত্রে আমরা বলবো মায়া মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিনী প্রায়শ্চিত্ত, এটা হচ্ছে প্রেমের রবীন্দ্রনাথ। তাহলে বুদ্ধদেব বসুর নাটক হচ্ছে মায়া মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিনী প্রায়শ্চিত্ত। উপন্যাস বুদ্ধদেব বসুর তিথি মৌলিনাথকে নিয়ে
সারা রাতভর বৃষ্টিতে ভিজে, কালো হাওয়া লাল মেঘ পরিক্রমা শেষে সানন্দকে নিয়ে নীলাঞ্জনের খাতায় নির্জনের স্বাক্ষর করল। তাহলে হচ্ছে বুদ্ধদেব বসুর উপন্যাস। তিথি, তিথি থেকে তিথিটোর, তিথি মৌলিনাথকে নিয়ে সারা রাতভর বৃষ্টিতে ভিজে, কালো হাওয়া লাল মেঘে পরিক্রমা শেষে সানন্দকে নিয়ে নীলাঞ্জনের খাতায় নির্জনের স্বাক্ষর করল। তাহলে হচ্ছে উপন্যাস বুদ্ধদেব বসু, তিথি মৌলিনাথকে নিয়ে সারা রাতভর বৃষ্টিতে ভিজে, কালো হাওয়ায় লাল মেঘে পরিক্রমা শেষে সানন্দকে নিয়ে নীলাঞ্জনার খাতায় নির্জনে স্বাক্ষর করল। আচ্ছা, এই বুদ্ধদেব বসুর হচ্ছে বিতর্কিত উপন্যাস রাতভর বৃষ্টি। রাতভর বৃষ্টি বিতর্কিত। কাব্যগ্রন্থ বন্দির বন্দনা মর্মবাণী, শীতের প্রার্থনা বসন্তের উত্তর, মরচে পড়া পেরেকের গান, পৃথিবীর পথে স্বাগত বিদায়, দ্রৌপদীর শাড়ি। তাহলে হচ্ছে বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ বন্দির বন্দনা মর্মবাণী, শীতের প্রার্থনা বসন্তের উত্তর, মরচে পড়া পেরেকের গান, পৃথিবীর পথে স্বাগত বিদায়, দ্রৌপদীর শাড়ি। আর অনুবাদ করেন কালিদাসের মেঘদূত।